আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। বন্ধু নমস্কার। এবার কি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন? ধর্মেন্দ্র প্রধানের ওপর থেকে কি ফোকাস চলে গেছে? সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হসপিটালে ভর্তি করার পর আন্দোলনকারীরা কি সুযোগ পেয়ে গেছেন প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগের দাবি করার? আজকে আপনারা সবাই জানেন যেটা ঘটেছে দিল্লিতে যন্তর মন্তরে, যে সোনম ওয়াংচুক যিনি অনশন করে আসছিলেন গত 20 দিন ধরে, তাকে দিল্লি পুলিশ গিয়ে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। এতে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছে আন্দোলনকারীরা। তারা মনে করছে যে সরকার অহংকারের বশবর্তী হয়ে জোর জবরদস্তি করে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা তার স্বাধীনতা, তার অধিকারের ওপরে বা সরকারের ভুল নীতির বিরুদ্ধে আন্দোলন করার ওপরে একটা আঘাত তারা মনে করছে, এবং মনে করাটা স্বাভাবিক। স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে কেউ যদি কোথাও আন্দোলন করে এবং সেই আন্দোলনের ওপর যদি বল প্রয়োগ করা হয়, তাহলে তার এই কথাগুলো বলা খুব স্বাভাবিক। কিন্তু এর পরেই অভিজিৎ দীপকে, যিনি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা এবং প্রধান, তিনি দাবি করে বসেছেন যে এবার প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ করতে হবে। এবার এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এবং 20 জুলাই দিল্লির যন্তর মন্তর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে পার্লামেন্টে মার্চ করার কথা রয়েছে সেটা হবে। এমনকি সোনম ওয়াংচুকের যিনি পত্নী মানে স্ত্রী, তিনিও মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যদি সোনম ওয়াংচুক নিজে সেই আন্দোলনে, সেই পদযাত্রায়, সেই মার্চে অংশগ্রহণ করতে না পারেন শারীরিক অবস্থার কারণে, তাহলে তিনি নিজে নেতৃত্ব দেবেন। অর্থাৎ এই আন্দোলন স্তীমিত হওয়ার পরিবর্তে আরো ব্যাপক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। এবার কথা হলো যে হঠাৎ করে সরকার কেন এই সিদ্ধান্ত নিল, কেন হঠাৎ করে পুলিশকে দিয়ে সোনম ওয়াংচুককে সেখান থেকে তুলে নিয়ে গেল? সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা কি এতটাই খারাপ হয়ে গেছিল যে তাকে যদি তাৎক্ষণিকভাবে সেখান থেকে তুলে নিয়ে বিশেষ চিকিৎসার ব্যবস্থা না করা হতো, তাহলে তার জীবনের আশঙ্কা, জীবনের ঝুঁকি থাকতো অনেক বেশি? আসলেই কি তা? এখনো পর্যন্ত এই রকম কোনো বার্তা আসেনি যে এই রকম কোনো ঘটনা ঘটেছিল যে যদি তাকে ওই সময় না তোলা হতো তাহলে তার জীবনহানি এর আশঙ্কা থাকতো। তাহলে কেন কঠোর সিদ্ধান্ত? হাইকোর্টের নির্দেশের কারণেই কি সরকার এত বড় সিদ্ধান্ত নিল? নাকি সরকার যখন দেখলো গতকালকে সকালবেলায় কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সেখানে উপস্থিত হয়ে এই সোনম ওয়াংচুককে সমর্থন জানিয়েছেন, এর আগের দিন অরবিন্দ কেজরিওয়াল সেখানে যোগদান করেছিলেন, এছাড়া একের পর এক বিভিন্ন দলের নেতারা সেখানে যোগদান করেছিলেন এবং তারা সবাই সমর্থন প্রকাশ করেছিলেন। এবং যেদিকে সবকিছু যাচ্ছিল তাতে মনে হচ্ছিল যে 20 জুলাইয়ের আন্দোলনে দিল্লিতে বিরাট আকার ধারণ করতে পারে, অর্থাৎ সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়ে যেতে পারে এবং এই আন্দোলন শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনে সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে বৃহৎ আন্দোলনে রূপান্তরিত হতে পারে। এই আশঙ্কাই কি সরকারকে শেষ পর্যন্ত এত বড় কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে? সরকার এতদিন ধরে যে আন্দোলনকে মেনে এসেছে, মেনে মান্যতা দেয়নি, কিন্তু সরকার কিছু করেনি এতদিন ধরে কোনো বাধা সেই অর্থে দেওয়া হয়নি যন্তর মন্তরে আন্দোলনকারীদের। ককরোচ জনতা পার্টির সমর্থকরা, তাদের কর্মীরা সেখানে যাওয়া আসা করছে, সেখানে তারা ধর্ণা দিচ্ছে, স্লোগান দিচ্ছে, তারা গান গাইছে, নানান ধরনের কথা বলছে। এই সমস্ত কিছু সরকার অলিখিত ভাবে অ্যালাউ করে আসছে। সোনম ওয়াংচুক সেখানে অনশনে বসেছেন এবং অনশন একদিন দুদিন করতে করতে সপ্তাহের পর সপ্তাহ ধরে চলছে। সরকার কিছু করেনি এখনো পর্যন্ত, তখনও পর্যন্ত কোনো বাধা দেয়নি। কিন্তু হঠাৎ করে 20 জুলাইয়ের আগে আজকে 18 জুলাই হঠাৎ করে সরকার কেন এরকম নিল? তার মানে কি বিজেপি ভয় পেয়েছে? তার মানে কি বিজেপি এমন কিছু আশঙ্কা করছে যা অতীতে অন্য কোনো দেশে দেখা গেছিল? তার মানে কি বিজেপি মনে করছে যে দেশের মধ্যে সরকার বিরোধী বা বিজেপি বিরোধী জনমত তৈরির ক্ষেত্রে এই আন্দোলন,
এই অনশন একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। তার মানে কি আন্না হাজারের অনশন আন্দোলনের কথা মাথায় রেখে বিজেপি এখনই সতর্ক হয়ে যেতে চাইছে এবং এই কারণেই কি এত বড় কঠোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ফলে কি বিজেপির খুব একটা লাভ হবে? প্রথম কথা হলো, পয়েন্ট ওয়াইজ শুনুন এবার। নাম্বার ওয়ান হলো, এই আন্দোলন হঠাৎ করে বিরাট কুলীনতা পেয়ে গেল আজকে সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে যাওয়ার কারণে, হাসপাতালে জোর করে ভর্তি করার কারণে আন্দোলন হঠাৎ করে কুলীনতা পেয়ে গেল। এটা হলো নাম্বার ওয়ান। এই কুলীনতা এই মুহূর্তে পেত না যদি এই সিদ্ধান্ত সরকার না নিত। দ্বিতীয়ত হলো, সোনাম ওয়াংচুক এখনো পর্যন্ত তিনি অনশন করে আসছেন, তাকে অনশন প্রত্যাহার করার জন্য নানান জন আবেদন জানিয়েছিলেন, তার নাম দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল, সবকিছু ঠিক আছে। কিন্তু যখন তাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করার মতন ঘটনা ঘটলো, তখন তিনি কিন্তু একটা বিরাট বড় আইকনে পরিণত হয়ে গেলেন। তিনি কিন্তু হঠাৎ করে সারা দেশের মানুষের প্রাইম অ্যাট্রাকশনে পরিণত হয়ে গেলেন। এবার কি হতে পারে? এবার এই অনশনকারী নেতা এই সোনাম ওয়াংচুক অনশন তুলে নেওয়া হলে বা অনশন প্রত্যাহার করা হলে পরে তিনি যখন সুস্থ হয়ে আবার ফিরে আসবেন, তিনি যখন এরপরে সারা দেশে ঘোরার সিদ্ধান্ত নেবেন, এরপরে তিনি যখন জনমত গঠন করার জন্য রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াবেন, তখন তাকে দেখার জন্য, তখন তাকে তার কথা শোনার জন্য, তখন তার উপস্থিতিতে নিজেকে উপস্থিতির সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য অসংখ্য মানুষের ভিড় জমা হতে পারে রাজ্যে রাজ্যে। কারণ আমরা জানি, যখন কোনো ব্যক্তি নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করে ফেলেন, যখন একজন ব্যক্তি নিজেকে বড় নেতা হিসেবে একেবারে প্রতিষ্ঠিত করে ফেলেন, যখন একজন ব্যক্তি সরকারের রোষানলে পড়েও আন্দোলনকারী হিসেবে, দুর্ধর্ষ নেতা হিসেবে নিজেকে একটা আলাদা ছবির মধ্যে আপনার এঁকে দিতে পারেন, তখন সেই ব্যক্তির প্রতি পাবলিকের অ্যাট্রাকশন বহুগুণ বেড়ে যায়। এইভাবেই তো নতুন নতুন আইকন তৈরি হয়। অতীতেও যারা আপনার আইকন হিসেবে উঠে এসেছিলেন, তারাও এরকম কোনো না কোনো প্রতিবন্ধকতার ঠেলে সামনে গিয়েছিলেন। সোনাম ওয়াংচুকের ক্ষেত্রে কি তাই ঘটতে চলেছে? সোনাম ওয়াংচুক এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন, কোনো সন্দেহ নাই। কিন্তু এখন প্রতিটা দিন প্রতিটি ক্ষণ তাকে নিয়ে আলোচনা হবে। সবাই তারই স্বাস্থ্যের খবর নিতে চাইবেন, সবাই এটাই জানতে চাইবেন যে তার চিকিৎসার কতটুকু উন্নতি হলো, তিনি সুস্থ হলেন কিনা, তিনি কবে ফিরবেন, তিনি ফিরে কি করবেন ইত্যাদি নিয়েই সব জায়গাতে আন্দোলন হবে। অর্থাৎ তিনি নানান ধরনের কৌতূহলের কেন্দ্রবিন্দু এখন। এবং এইটা এত ব্যাপক হতো না যদি আজকে সকালবেলায় সরকার তাকে সেখান থেকে তুলে না নিয়ে যেত। তো এই কারণে বলছি যে এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার ইমিডিয়েট প্রভাব হতে পারে দুরকম। এক তো হলো, সোনাম ওয়াংচুক এখন আর অনশন মঞ্চে নাই, এখন আর যন্তর মন্তরের আন্দোলনের সেই আকর্ষণ নাই, কারণ মূল আকর্ষণ তো তিনিই ছিলেন। সুতরাং সেদিক থেকে সরকার হয়তো আনন্দে থাকতে পারে। আর একদিকে যদি উল্টো দিকে দেখা যায়, তাহলে আন্দোলনকারীদের মনোবল অনেকটা বেড়ে যেতে পারে। তাদের উপরে এখন যদি সরকার লাঠি চার্জ করে, তাদেরকেও যদি জোর জবরদস্তি করে সেখান থেকে তুলে নিয়ে যায়, তাহলে তারা মনে করতে পারে যে ভাই, এই যৌবনে একটা সত্যি সত্যি বড় কাজ করতে পারছি আমরা, যার ফলে একটা সরকার আমাদের ওপরে এত বড় অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। ফলে সরকার যখন একটা আন্দোলনের ওপরে স্টিম রোলার চালায়, যখন বল প্রয়োগ করে, তখন সেই আন্দোলনকে সফল বলে ধরা হয়। কারণ তখন আন্দোলনকারীরা মনে করে যে আমরা কিছু একটা করতে পেরেছি, যে সরকার এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। ফলে এদের মনোবল সেক্ষেত্রে বেড়ে যাবে। কিন্তু এর চেয়েও বড় বিষয় হলো এর সুদূর প্রসারী প্রভাব। সেই সুদূর প্রসারী প্রভাব হলো, এই আন্দোলন যদি ছড়িয়ে পড়ে এবং সোনাম ওয়াংচুক যদি সুস্থ হয়ে দেশব্যাপী ঘুরতে থাকেন এবং সরকারের বিরুদ্ধে নানান ধরনের ত্রুটি বিচ্যুতির কথা বলতে থাকেন এবং এই সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রয়োজনীয়তার কথা যদি বলতে থাকেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ আজকে অভিজিৎ দীপকে দাবি করেছেন, এই দাবিটাকে যদি ব্যাপক আকার দিতে থাকেন এবং সেই আন্দোলনের সঙ্গে যদি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা যুক্ত হতে থাকে, তাহলে আগামী দিনের বিধানসভা নির্বাচনগুলোকে আমরা সেকেন্ডারি ধরে নিলেও 2029-এর লোকসভা নির্বাচন কিন্তু এখন থেকে আর খুব বেশি দূরে নাই। যতই মেশিনারি যা কিছুই থাকুক না কেন, যতই চাণক্য বুদ্ধি টুদ্ধি ইত্যাদি কিছু থাকুক না কেন, যদি সারা দেশে ব্যাপকভাবে জনজাগরণ তৈরি হয়ে যায় এবং তার কেন্দ্রবিন্দু যদি সোনাম ওয়াংচুকের মতন নেতা হয়ে যান, তাহলে তাকে ট্যাকেল করার মতন ক্ষমতা, সাংগঠনিক শক্তি কি বিজেপির কাছে আছে?
বিজেপির যে শক্তি, যে ব্যাপকতা, যে বিশালতা, সেটা কাগজের মধ্যে যতটুকু দেখা যায়, বাস্তবের মাটিতে কি ততটুকু দেখা যায় এই মুহূর্তে? একটা দল দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকার ফলে সেই দলের মধ্যে যে উপদলীয় কোন্দল, অন্তর্কোন্দল, আভ্যন্তরীণ যে কলহ, এক নেতার আর এক নেতাকে ক্ষমতা থেকে টেনে নামানোর চেষ্টা, এক নেতার বিরুদ্ধে আর এক নেতার বিভিন্ন তথ্য ফাঁস করে দেয়া, নানান ক্ষেত্রে কর্মীদের মধ্যে অসন্তোষ, এই সমস্ত কিছু কি সেই দলটাকে আর আগের মতন শক্তিশালী রাখে? না সেই দলটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে আসে যখন তাকে ধাক্কা যদি কেউ দেয়, মানে প্রতিপক্ষ যদি তাকে বড় ধরনের ধাক্কা দেয়, সে তাসের ঘরের মতন ভেঙে চুরমার হয়ে যায়। আগামী দিন ভারতবর্ষের মানুষের কাছে এই জিনিসগুলো দেখার মতন থাকবে, কারণ বিরোধীরা ডেফিনেটলি, কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, সমাজবাদী পার্টি বলুন, আম আদমি পার্টি বলুন, শিবসেনা ইউবিটি বলুন, সমস্ত বিরোধী রাজনৈতিক দল কিন্তু এখন একজোট হয়ে গেছেন এবং তাদেরকে এক জায়গায় আসতে উৎসাহিত এবং বাধ্য করছেন কিন্তু এই সোনাম ওয়াংচুক। ফলে সোনাম ওয়াংচুক শুধুমাত্র একজন অনশনকারী না, শুধুমাত্র একজন সমাজকর্মী না, শুধুমাত্র একজন বিজ্ঞানী বা ইনোভেটর না, এই মুহূর্তে তিনি তার চেয়ে অনেক বড় কিছু হয়ে গেছেন। তিনি আগামী দিনে দেশে বিরোধী রাজনীতির একটা বড় আইকন হিসেবে যদি নিজেকে তুলে ধরেন, তাতে অবাক হওয়ার মতন কিছু থাকবে না। তবে আবারও এই কথা দিয়েই ভিডিওটা শেষ করব যে এর পরের আন্দোলন কি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরিবর্তে সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলনে পরিণত হবে মনে হয় আপনাদের? এবং যদি সত্যি সত্যি তা হয়, তা কি ব্যাপক আকার ধারণ করতে পারে? দেশের মানুষ কি তাতে সায় দিতে পারেন, সম্মতি দিতে পারেন? কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট করে জানান। 21 দিনের মাথায় সোনাম ওয়াংচুকের অনশন জোর করে ভাঙানো হলো, তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হলো। এরকম এক অসংবেদনশীল সরকারের বিরুদ্ধে অনশন করে মরে যাওয়ার থেকে তবু ভালো, কারণ মানুষ দেখলেন সরকার ডায়ালগ চায় না, সরকার কথাই বলতে চায় না। না, এর আগে এমনটা আমরা দেখিনি। আমরা বারবার দেশের রাষ্ট্রনায়কদের দেখেছি এরকম আন্দোলনের এক চূড়ান্ত মুহূর্তে শেষমেশ আলাপ আলোচনার পথ বেছে নিতে। কিন্তু এই গোটা ডিসকোর্সটাকে অন্য পথে নিয়ে যাবার এক প্রাণান্তকর চেষ্টা চলছে। মিস্টার ক্লিন আমির খান 3 ইডিয়টস এর শুটিং এর জন্য প্রথমে সোনাম ওয়াংচুকের স্কুলেই গিয়েছিলেন, না জেনেই গিয়েছিলেন, সেটা আমাদের বিশ্বাস করতেই হবে। তারপর সেখানে শুটিং এর পারমিশন না পেয়ে পাশের একটা স্কুলে গিয়ে শুটিং করলেন। জানা যাচ্ছে সেই স্কুলের ডিজাইনও নাকি সোনাম ওয়াংচুকেরই করা। ইতিমধ্যে 3 ইডিয়টস এর চতুর কিন্তু জানিয়ে দিয়েছেন ফুংসুক ওয়াংলু কার আদলে তৈরি। গোটা দেশ জানে সেই সার সত্য। এই কদিন আগে লাদাখে গিয়ে দেখলাম সেই শুটিং স্পট, সেই স্কুলে মানুষজন যান, ছবি তোলেন। সবাই ভুল জানতো, আমির খান সত্যিটা জানতেন। জানিয়ে দিয়েছেন ফুংসুক ওয়াংলুর মধ্যে কোথাও সোনাম ওয়াংচুক লুকিয়ে নেই। হ্যাঁ, স্মৃতি কোনো কম্পিউটার হার্ড ডিস্ক নয়। স্মৃতিকে ইচ্ছে করলেই যেরকম খুশি সাজিয়ে নেওয়া হয়। আপনার মাথার মধ্যে ঢুকে সত্যি বের করে আনার মতো যন্ত্র এখনো ভাগ্যিস আবিষ্কার হয়নি। ফলে কত মিথ্যে যে সামনে এসে যেত তার ইয়ত্তা নেই। সে যাই হোক, এমন এক দেশজোড়া আন্দোলনের বিরোধিতা এক ব্যাপার, কিন্তু গা বাঁচিয়ে পাশ কাটিয়ে যাওয়া আমাদের মনে থাকবে মিস্টার ক্লিন। জেনে রাখুন, মানুষের স্মৃতি, পাবলিক মেমোরি ক্ষণে ক্ষণে বদলে যায় না। সে যাক, মানুষটা 20 দিন কিছু খাননি, মানুষটা লড়ে যাচ্ছিলেন। গতকাল জানিয়েছিলেন অন্তত 20 তারিখ সংসদ অভিযান পর্যন্ত তো বেঁচে থাকবই। গা শিউরে উঠেছিল এত অবলীলায় নিজের মৃত্যুকে নিয়ে তামাশা করতে দেখে। কিন্তু তিনি কেন অনশনে বসেছিলেন, কোন দাবি নিয়ে বসেছিলেন? এমনিতে সামনে যে দাবি আছে তা অনেকেরই জানা। গত 5 বছরে 59টা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে। সেগুলোর কোনোটা ডাক্তার হবার প্রবেশিকা পরীক্ষার, কোনোটা ইঞ্জিনিয়ার হবার, কোনোটা চাকরির। অর্থাৎ হাতে কাঁড়ি কাঁড়ি টাকা থাকলেই আপনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষাতে এগিয়ে থাকতে পারেন। এটা চলছে। আর প্রতিবার কমিটি তৈরি হচ্ছে, যাঁচ কমিটি, তদন্ত কমিটি, রাঘব বোয়ালেরা কেউ ধরা পড়ছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটাও মাথায় রাখুন, 59টা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়েছে তা জানা গেছে, বিভিন্ন কারণে তা বেরিয়ে এসেছে। কিন্তু যা জানা যায়নি, মানে হিমশৈলের সেই অংশটা যা জলের নিচে থেকে গেছে, তার সংখ্যা কত? সেই নিয়োগ আর ভর্তির দায় কে নেবে? ইতিমধ্যে 20 জনের বেশি ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে হতাশায়, ক্ষোভে, রাগে। দরিদ্র বাবা মার জমি বিক্রি করা টাকায় টিউশনি নিয়ে পরীক্ষায় বসার পরে জানতে পারলো পরীক্ষা বাতিল, কবে হবে জানা নেই। আবার টিউশনি জারি রাখতে হবে, টাকা কোথায়?
সব মিলিয়ে একরাশ হতাশা আর শেষে আত্মহনন। ভারতের শিক্ষা ব্যবস্থার দিকে তাকিয়ে দেখুন, একদিকে প্রাইভেট কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, অন্যদিকে ক্রমশ ধুঁকতে থাকা সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়। সরকারের দায় নেই দেশের শিক্ষা ব্যবস্থার। প্রধানমন্ত্রী বুক ঠুকে বলেছিলেন আমরা নাকি তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবার মুখে দাঁড়িয়ে আছি। বাস্তবটা হলো গোটা পৃথিবীতে 100টা বিশ্ববিদ্যালয়ের তালিকায় আমাদের দেশের একটা বিশ্ববিদ্যালয়ের নাম নেই। চীনের 5টা বিশ্ববিদ্যালয়ের নাম এই তালিকাতে আছে। ভারতের আইআইটি দিল্লি 123 নম্বরে আছে, যা 1958-তে স্থাপিত হয়েছিল। আইআইটি মুম্বাই 129 নম্বরে আছে, যা 1949 সালে স্থাপিত হয়েছিল। আইআইটি মাদ্রাস 180-তে আছে, 1961 সালে স্থাপিত হয়েছিল। অর্থাৎ 200 নম্বরেও যে তিনটে ইনস্টিটিউশন, যে তিনটে প্রতিষ্ঠানের নাম আছে, প্রত্যেকটাই নেহেরুর সময়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান। বিশ্বগুরু, বিশ্বের শ্রেষ্ঠ হবার কথা বলছেন, অথচ এই 12 বছরে সরকার একটা বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারল না। কিন্তু সোনাম ওয়াংচুক বা জেনজিদের এই ককরোচ পার্টির অনশন অবস্থান, প্রতিবাদ কি শুধু তার জন্য? না, এক অত্যন্ত দ্রুত ক্ষয়ে যাওয়া গণতান্ত্রিক পরিবেশে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধেই এক সোচ্চার আন্দোলন হয়ে উঠেছে এই অনশন। আলোচনা না করে, সমাধানের রাস্তা না খুঁজে, জোর করে সেই অনশন ভেঙে সেই আন্দোলনকে আরো বড় চেহারাতে নিয়ে যেতে উস্কানি দিল সরকার প্রশাসন। সে আন্দোলন ক্রমশ প্রতিটা ইস্যুকে জুড়ে নিতে থাকবে, এক স্নোবল এফেক্ট তৈরি করবে আগামী দিনে। হ্যাঁ, গাজা স্ট্রিপে ইসরায়েলের বোমায় শিশু মৃত্যু থেকে আন্দামান নিকোবরের বাস্তুতন্ত্র ভেঙে খান করাটা বাদ পড়বে না দেশের অর্থনীতির এই খাস্তা অবস্থার ভুক্তভোগী মানুষের দুর্দশার কথা, বেকারত্বের কথা, মূল্য বৃদ্ধির কথা, এমএসএমইগুলোর বন্ধ হয়ে যাবার কথা, বাণিজ্য ঘাটতির কথা। বাদ পড়তেই পারে না এক অভূতপূর্ব আর্থিক বৈষম্যের কথা, যেখানে দেশের 1% মানুষের হাতে জমা হয়ে যায় দেশের 40% সম্পদ। বাদ তো পড়বেই না দেশ জুড়ে মন্দিরগুলোতে চলতে থাকা লুটমারের খবরগুলো। হ্যাঁ, সোনাম ওয়াংচুক বা জেনজির প্রতিবাদ, দেশ জুড়ে বিরোধী দলের প্রতিবাদ আসলে এই সমস্ত ইস্যুকে ঘিরেই। আর সেই জন্যই সরকারের এই ভয় আমরা দেখলাম। এমনিতে যদি এটা ওই কেবল প্রশ্নপত্র লিক ইত্যাদির মধ্যেই সীমিত থাকতো, অ্যাটলিস্ট সেটাই যদি সরকার মনে করতেন, তাহলে একটা ডায়লগ তারা শুরু করতেন, কথাবার্তা শুরু করতেন। কারণ সোনাম ওয়াংচুকের অনশন বা জেনজিদের ককরোচ পার্টির এই আন্দোলন তো সেই রাজনৈতিক আলোড়ন ফেলতে পারেনি। অ্যাটলিস্ট শুরুতে সরকার ভেবেছিল এটাও আর একটা আত্মহত্যা হবে, আইটি সেল থেকে দেশবিরোধী তকমা দিয়ে একটা পাল্টা ন্যারেটিভ খাড়া করে দেওয়াই যাবে। কিন্তু ধীরে ধীরে তা আকার নিয়েছে। প্রথমে বামপন্থীরা গেলেন, পরে বাকিরাও হাজির হয়েছেন, বিরোধী এমপিরা, নেতারা হাজির হচ্ছিলেন, সেলিব্রিটিরা হাজির হচ্ছিলেন, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীরা হাজির হচ্ছিলেন, সমর্থন জানাচ্ছিলেন, এবং শেষ পর্যন্ত কংগ্রেসও গুরুত্ব বুঝে পবন খেরাকে পাঠিয়েছিলেন দেশ জুড়ে। মিডিয়াতে চর্চা শুরু হয়েছিল। এবার দুটো রাস্তা ছিল সরকারের কাছে, এক ডায়ালগ শুরু করা, আলোচনা শুরু করা, কিন্তু সরকার জানেন প্যান্ডোরার বাক্স খুলে যাবে, দুনিয়ার ইস্যু এসে হাজির হবে, নানান জায়গাতে নতুন করে আন্দোলন ছড়াবে। দুই, যেভাবেই হোক অন্তত এখন অনশন উঠিয়ে দেওয়া, আন্দোলনকে বন্ধ করা। সরকার দ্বিতীয় পদ্ধতিটা বেছে নিল। মানুষ দেখলো, সাত সকালে পুলিশ দিয়ে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, যাতে করে 20 তারিখে সংসদ অভিযানকে খানিক হলেও কমজোর করা যায়। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, বলছেন এটা যুদ্ধের সময় নয়, যুদ্ধ করে সমস্যার সমাধান হবে না, আসুন আলোচনার টেবিলে বসুন, আলোচনার টেবিলেই সমস্যা মেটানো সম্ভব। হ্যাঁ, তিনি বিশ্বের সামনে এই কথাগুলো বলছেন, কথাগুলো একবার নয় বারবার বলছেন। আর দেশের মধ্যে একজন বিজ্ঞানী সমাজকর্মী অনশনে বসেছেন, 20 দিন পরেও তার সঙ্গে দেখা করতে এলেন না, একজন আন্ডার সেক্রেটারিকেও পাঠানো হলো না, পুলিশ দিয়ে জোর করে অনশন ভাঙানো হলো। মানে দুনিয়ায় যে নিয়ম, যে নর্মসের কথা প্রধানমন্ত্রী বলছেন, দেশের মধ্যে সেই নর্মসকে তিনি মানতে চান না। আচ্ছা, ছেড়েই দিলাম সোনাম ওয়াংচুক বা ককরোচ জনতা পার্টিকে, প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে মানুষের সঙ্গেও কথা বলেছেন। মানুষ তো জানতে চায় যে রাম মন্দিরে কেন চুরি হলো, কারা চুরি করলো। প্রধানমন্ত্রী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, প্রধানমন্ত্রী মন্দির উদ্বোধন করেছেন, নাকি মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠাও করেছেন। সেই মন্দিরে চুরি হচ্ছে, কোটি কোটি ভক্তদের তিনি একটাও কথা বলবেন না। দেশের মধ্যে অঘোষিত যুদ্ধ চলছে,
সমস্ত অস্ত্র ব্যবহার হচ্ছে যা এক সময় শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করার কথা হতো, সাম দান দণ্ড ভেদ সব, ইডি পাঠাও, না হলে কিনে নাও, না হলে ভয় দেখাও, না হলে প্যাচে ফেলে, যেভাবে হোক 2/3 সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করে সংবিধানটাকে বদলে দাও। তাকিয়ে দেখুন কি হচ্ছে। প্রতিটা ক্ষেত্রে যে সত্যিগুলো বেরিয়ে আসছে তার দায় কে নেবে? একটা জায়গাতেও ঠিক করে বলা হচ্ছে পেপার লিক হয়েছে, কেউ অস্বীকার করছে না, কিন্তু কে দায়ী, কার দায়িত্ব ছিল, তাকে কি শাস্তি দেওয়া হলো কেউ জানে না। প্লেন রেল রাস্তার দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, দায়ী কে? কেউ দায়ী নয়। মাত্র কদিন আগে উড়িষ্যার সেই বিভৎস রেল দুর্ঘটনা, বলা হলো দোষীদের খুঁজে বার করা হবে, কেউ কি জানেন দোষীকে? ইন্ডিয়ান এয়ারলাইন্সের দুর্ঘটনার জন্য দায়ী কে? কারা জানেন? কেউ জানেন? দেশের অর্থনীতির এই হাল কেন? কেন প্রতিদিন বৈষম্য বাড়ছে? কেন দেশের 1% মানুষের হাতে 40% সম্পদ থাকবে? কার জন্য, কাদের জন্য এরকম হচ্ছে? দায়ী কে? কেউ জানেন না। রোজ এধারে একটা ওধারে একটা করে ব্রিজ ভাঙছে, রাস্তা ভাঙছে, দায়ী কে? কেউ জানে না। মানে একটা দেশ চলছে, একটা দল চালানোর দায়িত্বে আছে, তারা নিজেদের মতো এক উন্নয়ন আর বিকাশের গল্প বলছে, কিন্তু কেউ বলছে না যে গত 2 বছর ধরে কেন মণিপুর জ্বলছে, কার রেসপন্সিবিলিটি? হ্যাঁ, সেখানেই একটা বিরাট প্রশ্ন তৈরি করে দিচ্ছে এই সোনাম ওয়াংচুকের অনশন, জেনজির এই আন্দোলন। কাজেই তাকে চুপ করিয়ে দেওয়াটা খুব জরুরি ছিল। অনেকেই জানেন গল্পটা, তবুও আবার বলি। এক অত্যাচারী রাজা ছিল, এক জাদুকর তাকে একটা আয়না দিল এই বলে যে এই আয়নাতে নিজের স্বরূপ দেখা যায়। রাজা নিজেকে সেই আয়নায় দেখে চমকে উঠলেন, এক দানবকে দেখলেন। সেখানে জাদুকরকে জেলে পুরলেন আর আয়নাটাকে ছুঁড়ে ভাঙলেন। আয়নাটা 100টা টুকরো হয়ে গেল, কিন্তু রাজা অবাক হয়ে দেখলেন এবারে 100টা ভাঙা আয়নার টুকরোতে সেই দানবকে দেখা যাচ্ছে, 100টা দানব দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা আন্দোলনকে ভেঙে নিজের চেহারাকে লুকাতে পারবে না সরকার। মানুষ আরো বড় আন্দোলনে নামবে। দেশ এক বাঁকের মুখে দাঁড়িয়ে। ভাবুন, ভাবতে থাকুন। ভাবাটা খুব জরুরি। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।